স্বাগত দেখছেন সব খবর। পূর্ববর্তী সরকারের উপর দায় না চাপিয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের ২,০০০-এর বেশি নেতাকর্মী ও নাগরিকরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য যোগ দেয়া এসব সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা করেন নাহিদ ইসলাম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিমালায় প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করা। টয়লেট ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। বগুড়া সিটি কর্পোরেশন এবং নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে নিকারের সভায়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১২০তম সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। বৈঠকে ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়াকে অনুমোদন দেওয়া হয়। এছাড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লি এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতে আগামী ৩ মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। ঠাকুরগাঁ সদর উপজেলাকে ভাগ করে নতুন ২টি উপজেলা রুহিয়া ও ভুল্লি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়ার আনন্দের জোয়ার বইছে এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রুহিয়া ও ভুল্লি এলাকার সাধারণ জনগণ পটকা ফুটিয়ে মানুষের মধ্যে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে। একই সঙ্গে এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনিক সুবিধা বৃদ্ধি ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সদর উপজেলাকে বিভক্ত করার দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই দাবি বাস্তবায়নের ফলে ব্যাপক উচ্ছ্বাস এলাকাবাসীর মধ্যে। উপজেলা বাস্তবায়নের মাধ্যমে অবহেলিত এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয় অধিবেশন আগামী ৭ জুন শুরু হবে। আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। এটি বর্তমান সংসদের গুরুত্বপূর্ণ একটি অধিবেশন, যেখানে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, যে অভিযান চলছে এতে প্রতিনিয়ত কিছু না কিছু দাগী আসামি, মাদক সন্ত্রাসী, অস্ত্রধারী, জুয়ার সাথে জড়িতরা গ্রেপ্তার হচ্ছে। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযান শুরু হয়েছে। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে, আবার আইন প্রয়োগকারী সংস্থাগুলো এককভাবেও চালাচ্ছে অভিযান। তিনি আরও বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবে না।
নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, জনমনে বিশ্বাস পুলিশ বাহিনীর সুশৃঙ্খলায় ফেরত এসেছে। সে অবস্থায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেটি কিভাবে করা হবে তা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা বসে পর্যায়ক্রমে সে ব্যবস্থা নেবে। এ সময় মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট ও সুনামগঞ্জ জেলায় পাথর উত্তোলনে ইজারা দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ডে মৃত্যুর তথ্য লুকানো ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে এবার আসামি হচ্ছেন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা ও দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করে প্রসিকিউশন। পরে 14 মে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 5 ও 6 মে এই হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হেফাজতে মহাসমাবেশের দিন ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বন্ধ করা হয় 2টি বেসরকারি টেলিভিশনও। চিফ প্রসিকিউটর বললেন, এসবে যারা জড়িত ছিল তারা সবাই আসামি হবেন। চিফ প্রসিকিউটর বললেন, শক্তিশালী তথ্য প্রমাণ দিয়েই আগামী 7 জুনের আগেই তদন্ত প্রতিবেদন দেয়া হবে। বিদেশের সাংবাদিকদের সাথে তিনি এরকম একটা উদ্ভট ইন্টারভিউ দিয়েছেন, তাতে মনে হচ্ছে যে উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সরকারের এই যে সিস্টেমেটিক বা প্ল্যান ওয়াইজ যে কাজটা, সেটার মধ্যে তারও সম্পৃক্ততা ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীর হত্যাকাণ্ড ঘটেছে এবং এই মুহূর্তে তাদের মরদেহ বাংলাদেশে এসেছে। এ বিষয়ে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো সব মিলিয়ে 13 লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। তো আসলে এটা আমি বলছি আপনাদের অবগতির জন্য, কিন্তু এই কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, এই যুদ্ধের যখন থেকে শুরু হয়েছে আমাদের একটাই টার্গেট, যে আমাদের বাংলাদেশি ভাই বোনরা যে যেখানে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা আমাদের সর্বপ্রথম প্রায়োরিটি, নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেটা আমরা নিরলসভাবে সেই চেষ্টা করে যাচ্ছি এবং সেই কাজ চলমান আছে। তো আমরা এইটুকু আমি বলতে চাই, এবং আমরা আবারও দীপালি আত্মার মাগফিরাত কামনা করি, এবং সরকারের পক্ষ থেকে আরও যদি কিছু করার থাকে পরিবারের জন্য আমরা সচেষ্ট আছি। আমরা ইনশাল্লাহ সবসময় দীপালি আক্তারের পরিবারের পাশে আছি। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। আজকে যে দীপালি আক্তারের মরদেহ আসলো সেটা নিয়ে 6 জন। তার মধ্যে সৌদি আরবে একজনকে দাফন করতে হয়েছে, কারণ তাকে আনার মতো অবস্থা ছিল না, তার দেহাবশেষ যা ছিল। এবং ইরাকে একজন নিহত হয়েছে, সেটা এখনও আমাদের ফ্লাইট না থাকার কারণে আমরা আনতে পারছি না। আপনি জিজ্ঞেস করেছেন যে এপ্রিল মাসে নিহত হয়েছে, মে মাসে কেন এত দেরি হলো কেন? এটা যৌক্তিক প্রশ্ন, কারণ প্রথম কথা যুদ্ধ তখনও চলমান ছিল এবং আমাদের বিভিন্ন দেশের সাথে এটা সংযুক্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে দেহাবশেষ বা মরদেহ ফেরত আনতে হয়। প্রথম কথা, ফ্লাইট চলতে হবে এবং আমাদের সৌদি আরবের সাহায্য নিতে হয়। বিভিন্ন দেশের সরকারের সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে আমাদের মরদেহগুলো ফেরত আনতে হয়। তো যোগাযোগ স্থাপনটা ঠিকমতো কিছু ফর্মালিটিস থাকে, একটা মৃতদেহ ফিরিয়ে আনতে কিছু ফর্মালিটিস থাকে। যেহেতু যুদ্ধ অবস্থা চলছে, বিভিন্ন দেশে সরকারের নিয়ম কানুন মেনেই আমাদের আনতে হচ্ছে, তো সেই জন্যই সময়টা লাগছে। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি আনতে পারি। দর্শক, একটু তথ্য সংশোধন করতে চাই। যুক্তরাষ্ট্রে প্রবাসী 2 শিক্ষার্থীর মরদেহ নয়, বরং এই মুহূর্তে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যে যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ এসেছে। সেই মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আমরা এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম।
বিদ্যুতের দাম বাড়াতে প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। জানা গেছে এই মাসেই হবে গণশুনানি। এরই মধ্যে পাইকারি পর্যায়ে প্রায় 20% দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে পিডিবি। খুচরা পর্যায়ে বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব জমা দিচ্ছে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগে মন্তব্যের সুযোগ নেই। বৃহস্পতিবার রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানির প্রদর্শনী উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে বিআরসি জানে। হাজারবার বললে আমি উত্তর দেবো না। আমি তোমাকে বলছি যেটা হয় নাই সেটা বলবো না। কতখানি অন্যায় ও অযৌক্তিক মূল্য সংযোজন করা হয়েছে তা কমিয়ে কতটা ঘাটতি কমানো যায় সেটা নিশ্চিত হওয়ার জন্য বিআরসি কে গণশুনানির জন্য আদেশ দেওয়া হোক। সরকারের কাছে বলে এসেছি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে বলেছি। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 227 টাকা 8 পয়সা থেকে কমিয়ে 205 টাকা 45 পয়সা নির্ধারণ করা হয়েছে। তাতে লিটারে দাম কমেছে 21 টাকা 63 পয়সা। বৃহস্পতিবার বিইআরসির এক আদেশে নতুন মূল্যহার নির্ধারণের কথা জানানো হয়। নির্ধারিত নতুন দাম আজ রাত 12টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্যহার বহাল থাকবে। আন্তর্জাতিক ফ্লাইটে দেশি বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসক-মুক্ত জেট ফুয়েলের দাম প্রতি লিটার $1.48 থেকে কমিয়ে $1.34 করা হয়েছে। বিইআরসি বলছে, 2025 সালের 13 মে জারি করা কমিশনের আদেশ অনুযায়ী মাস ভিত্তিতে প্ল্যাটস রেটের ভিত্তিতে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হচ্ছে। সেই আদেশের অনুচ্ছেদ 9.2 অনুযায়ী 5 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত সময়ে জেট A1 এর প্রকাশিত প্ল্যাটস রেটের গড় বিবেচনায় মে মাসের জন্য নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। আগামী 12 মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, মালিক সমিতির দোকান খোলা রাখার ব্যাপারে সরকারের কাছে আবেদন করেছিল, তবে অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। জ্বালানি সংকটের কারণে বর্তমানে সন্ধ্যা 7টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বিবেচনা করে আগামী 12ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত আমরা মার্কেট ও দোকানপাট খোলা রাখতে পারবো। এবং সেই সাথে সাথে উনি একটি কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে যাতে কোনো ক্রমে আমরা অতিরিক্ত আলোকসজ্জা এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার আমরা না করি। দেশে থামছে না হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু। প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন নতুন রোগী। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে 286 রোগী। এরই মধ্যে আরও 12 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় 6 এবং রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা ও ময়মনসিংহে প্রাণ গেছে 6 জনের। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে 1238 রোগী। ডাক্তার দেখাইছি দেশে, হ্যাঁ তো কমে না। পরে এইবার ডাক্তার কইতেছে যে হামরো কইছে শেরে বাংলা লইছে। জ্বর নাই, কাশি আছে, তো কালকে নিয়ে আসছি, এখন বলতেছে হামের সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে সদরে নিয়ে আসছে, পরে আনছি, আনার পরে থেকে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে হামের লক্ষণ। ঐতিহাসিক বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজানোয় সন্ত্রাস বিরোধী মামলায় জামিনে কারামুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। প্রায় 2 মাস কারাভোগের পর বৃহস্পতিবার বিকেলে কারামুক্ত হন তিনি। বিকেল 2:45টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল 2:45টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। ইমির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গত 30 এপ্রিল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে একবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল। গত 7 মার্চ রাতে শাহবাগ থানার সামনে 7 মার্চের ভাষণ বাজানোর কারণে একদল লোক ইমিকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক রাখে এবং পরদিন সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখায়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।
মানব পাচারের অভিযোগে প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল। তাদের বিরুদ্ধে অভিযোগ, কর্মী পাঠানোর নামে বাংলাদেশ থেকে রাশিয়ার ভাড়াটে সৈন্য পাঠাচ্ছিল তারা। প্রতারণার অভিযোগে ড্রিম হোম ট্রাভেলস সহ 17টি ট্রাভেল এজেন্সিকে নজরদারিতে রেখেছিল সিআইডি। এই ড্রিম হোম ট্রাভেলকে রাশিয়ায় বৈধভাবে কর্মী পাঠাতে 2025 সালের ফেব্রুয়ারিতে লাইসেন্স দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে এই এজেন্সির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত আগস্টে সেই লাইসেন্স বাতিল করে মন্ত্রণালয়। ইউকের মতো দেশটা এমনি এমনি কাউকে নিষেধাজ্ঞা দিবে না, নিশ্চয়ই বড় কোনো স্ক্যাম অপরাধ বা তারা বিশেষ করে ঘটনার সাথে জড়িত, সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই সেটা বিবেচনায় নিয়ে এদের বিরুদ্ধে আমাদের আইনগত পদক্ষেপ নিতে হবে। আগামী বাজেটে করের হার বাড়বে না, তবে পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। বৃহস্পতিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আয়োজিত ডিজিটাল অ্যাকাউন্টিং ও রাজস্ব আহরণ নিয়ে প্রাক বাজেট আলোচনায় গুরুত্ব পায় রাজস্ব আদায়, ব্যবসায়ীদের হয়রানি, ডিজিটালাইজেশন সহ নানা প্রসঙ্গ। আলোচনায় অধ্যাপক তিতুমির বলেন, উত্তরাধিকার সূত্রে ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে সরকার। ধাপে ধাপে বাস্তবায়ন হবে সংস্কার উদ্যোগ, নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা রাজস্ব ব্যবস্থায় সংস্কারের দাবি করেন, জানান বিনিয়োগের প্রধান অন্তরায় এনবিআর। খুব হাস্যকর হয়ে যায়, আমরা অনেক জায়গায় কিন্তু লজ্জিত হয়ে যায় যে অ্যাকাউন্টসের লুপ হোলস গুলার জন্য দিয়ে না আছে কোনো আইন, ক্লিয়ার আইন। আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন, ওটার জন্য একটা সেল করা উচিত। কর ফাঁকি, কর সাজি এগুলো হয়েছে এবং আমরা এরকম একটা ধ্বংসপ্রাপ্ত কর কাঠামো পেয়েছি যা হচ্ছে পৃথিবীর তলানিতে অবস্থান করছে। রাউজান থেকে চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু। বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানায় রৌফাবাদ শহীদনগর কলোনিতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজুর। একই ঘটনায় আরও এক শিশু গুলিবিদ্ধ হয়, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ওই যুবকের নাম রাজু বলে জানায় পুলিশ। গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু রেশমিকে হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ বলছে, টার্গেট করে মৃত্যু নিশ্চিত করতে এ হামলা চালানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার ডক্টর SM ফরাদ হোসেন। তিনি জানান, এর আগে গতকাল দুবাই পুলিশ আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবং গতকালই তাকে দেশে এনে শিবপুর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আরিফ সরকার শিবপুর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার 1 নম্বর আসামি ছিলেন। এর মাধ্যমে এই হত্যা মামলার 12 জন আসামির মধ্যে সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 25 ফেব্রুয়ারি নিজ বাসায় হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় 31 মে তার মৃত্যু হয়। পূর্ববর্তী সরকারের উপর দায় না চাপিয়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নগরীর বিভিন্ন রাজনৈতিক দলের 2000-এর বেশি নেতাকর্মী ও নাগরিকরা জাতীয় নাগরিক পার্টি NCPতে যোগদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন NCPর দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সদ্য যোগ দেয়া এসব সদস্যরা সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করবে বলে আশা করেন নাহিদ ইসলাম। এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আজকে দুঃখ হয়, এই বিএনপি হচ্ছে হাইজ্যাক হয়ে গিয়েছে আওয়ামী লীগের দ্বারা। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি তাদের নেতা কর্মীরা যেই স্বপ্নে
যেই বাংলাদেশের স্বপ্নে তারা এই জেল জুলুম খেটেছে, বিএনপি এই স্বপ্ন থেকে অনেক দূরে চলে গিয়েছে। অটিজম থাকা শিশুদের জন্য উপযোগী পরিবেশ তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে ডিবিএল সিরামিক্স। ডিজাইন ফর লাইফ ধারণা থেকে প্রতিষ্ঠানটি উন্মুক্ত করেছে একটি ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা শিশুদের জন্য আরামদায়ক ও সহায়ক স্পেস তৈরিতে দিক নির্দেশনা দেবে। 6 মাসের গবেষণার ভিত্তিতে তৈরি এই গাইডলাইনে শিশুদের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে রং, টেক্সচার ও প্যাটার্ন। গবেষণায় দেখা গেছে হালকা রং ও সিম্পল ডিজাইন শিশুদের মনোযোগ বাড়াতে এবং অস্থিরতা কমাতে সহায়ক। এই উদ্যোগে যুক্ত ছিলেন চিকিৎসক, মনোবিজ্ঞানী, শিক্ষক ও ডিজাইনাররা। পাশাপাশি সহযোগিতা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান। গাইডলাইনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম বান্ধব পরিবেশ গড়ে তুলতে পারে। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।